ওয়াকার যদি একবার বলতো জাতিসংঘের মিশনে আমরা যাব না, তাইলে এই সিপাই থেকে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত ওয়াকারের ধরে জবাই করতো, বলতো বেটা হারামজাদা, তুই না হয় ভারতের পয়সা খাস, তুই না হয় আওয়ামী লীগের পয়সা খাস, কিন্তু জাতিসংঘের ওইখানে আমাদের যাওয়ার দরকার আছে টাকার জন্য। সাবজেক্টটা ছিল টাকা। ওয়াকার আর কন্ট্রোল করতে পারতো না, কোনো প্রশ্ন আসে না, সিপাইরা বলতো হারামজাদা আমাদের এই টাকার দরকার আছে। এখন সাবজেক্টটা কোন জায়গায় গিয়ে ঠেকলো? তাইলে ওই জায়গায় গিয়ে ঠেকলো যে ওয়াকারুজ্জামান বাধ্য হয়েছে জাতিসংঘ শান্তি মিশন থেকে যে টাকা, যে বেতন সেনাবাহিনী বা বিমান বাহিনী বা নৌবাহিনী অথবা পুলিশ অথবা বিজিবি সদস্যরা পেত, এটাকে ইগনোর করতে পারে নাই। এখন জেনারেল ওয়াকার গত 5 মাসে তাকে যেভাবে পোর্ট্রেট করা হয়েছে, জামাত পোর্ট্রেট করেছে, কেউ কেউ বিএনপি লোকরা পোর্ট্রেট করার চেষ্টা করেছে, ইন্ডিয়া 100% চেষ্টা করেছে, এবং ইভেন দেন অনলাইনেও আমার খুব ক্লোজ লোকজনরাও ওয়াকারের নিয়ে ডুগডুগি বাজাইছে যে ওয়াকার হচ্ছে পীর সাহেব। এখন টোটাল সার্বিক অবস্থায় আপনি কি মনে করেন নৈতিকভাবে ওয়াকারুজ্জামানের ওই পজিশনে থাকার আর কোনো অবস্থান আছে কিনা? অ্যাডভোকেট মামুন। দেখো ভাই, জিনিসটা খুবই গভীর এবং আবার একটু চিন্তা করলে আমরা সহজ উত্তর পাবো। ঠিক আছে, অনেক একটা ঘটনা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, কিন্তু প্রধান দিকটা কি? আজকে ধরে নিলাম যে ওয়াকার যদি ওখান থেকে নির্দেশ না পেত, ওয়াকার তো জেনোসাইড করতো, কিন্তু আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব নারী ছাত্রীরা সবচেয়ে বেশি অবদান ভূমিকা পালন করেছে। একটা শিশু বলছে আমিও মরতে চাই। কাজে যখন নাকি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে সবাই চলে এসেছিল, আমার মনে হয় গুলি চালানো অর্ডার দিল, তখনকার যে মানবতা জিনিসটা থাকে, আমি দেশপ্রেমিক সেনাবাহিনী ইন জেনারেল আমি তাদেরকে আন্ডারমাইন করছি না, কোনো দেশেরই করা উচিত না, কিন্তু তারা যেহেতু 90% কৃষক শ্রমিকের সন্তানরা হলে সিপাহী হয়, তাদেরও যখন এই মানবতা জাগে, এই যে আপনি মনে করেন যে রিক্সা চালক মারা গেছে 25 জন, তারা হলো অ্যাম্বুলেন্সের দায়িত্ব পালন করেছে। তো কাজে খুব তাড়াতাড়ি মনে হয় যে হ্যাঁ, যদি ওয়াকার যদি নির্দেশ পালন না করে তাহলে অফিসাররা তাকে ধরতো। তাহলে আরেকটা জিনিস পরিষ্কার হয়ে আসলো, তো এই সেনাবাহিনী আমাদের দরকার নাই। যেই সেনাবাহিনী টাকার জন্য দেশের স্বাধীনতার সর্বত বিকিয়ে দেয়, যেই সেনাবাহিনী তার নিজের জনগণের মানবতা উপেক্ষা করে গণহত্যায় অংশগ্রহণ করতে, এই সেনাবাহিনীকে ঢেলে সাজাতে হবে। তাহলে আমাদের আলোচনা দুটোই, এক নম্বর হলো এই জেনারেল ওয়াকারকে অবশ্যই কাট করা যেতে হবে, তাকে ক্ষমা না, তাকে ভারতে পালাতে দেওয়া যাবে না। ওয়ান্স ফর অল এই বাংলাদেশে দুইবার একটা সশস্ত্র যুদ্ধের মতো আমরা চলে আসলাম, এটাও এক ধরনের গণযুদ্ধ, গণহত্যা 71 এর পরেই। কাজেই যে 71-এ যে আকাঙ্ক্ষাটা ছিল, আমরা পিন্ডির থেকে দিল্লির শৃঙ্খলায় নতুন করে আবদ্ধ হয়েছি, সেই ক্ষোভটা 75-এর পরবর্তীতে আরো পরবর্তীতে আমরা দেখেছি, এরশাদ থেকে শুরু করে সমরসেনা ডিক্টেটর দেখেছি। আমার মনে হয় এটা একটা পর্যায়ে আমরা গণঅভ্যুত্থান উত্তর বিপ্লবী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, আরো সময় যাবে। কাজে জেনারেল ওয়াকার কেন, আগামীতে যদি ভারত যদি বাংলাদেশে সশরীরে অবস্থান করে, আমার মনে হয় আমাদের এই সেই 1757 যে বৃহৎ স্বাধীন সম্য বাংলা প্রতিষ্ঠা করব, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা বাঙালি ছিলাম। কাজে এইখানে বারবার ধর্মকেন্দ্রিক আমাদেরকে সামনে নিয়ে আসছে। ব্রিটিশরা চলে গেছে, হিন্দু মুসলমান ভাগ করে দিয়ে গেছে, তারপর কি বাঙালি মুসলমান আর পাঞ্জাব মুসলমান ভাগ করছে। কিন্তু ভারতবর্ষে যে সবচেয়ে বড় একটা ছিল যে নিম্নবর্ণের হিন্দুর সাথে ব্রাহ্মণবাদের যে সংখ্যা ছিল, সেটাকে আড়াল করার চেষ্টা করেছে। কাজেই বাংলাদেশও চায় এইখানে যদি ধর্মান্ধ জঙ্গি তৈরি করে, একটা জঙ্গি তৈরি করতে পারলে ওই ভারতের সাধারণ জনগণ বোকা বানাতে পারে। এই দেখো 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 এইখানে মুসলমানরা জঙ্গি হয়ে যাচ্ছে। কাজেই ভারতবর্ষে কোনো মুসলমান যাতে না থাকে, মুসলমান মানেই জঙ্গি, মুসলিম মানেই টেরোরিস্ট, এইটা হতে পারে না। সোভিয়েত ইউনিয়নের পরিবর্তন পরে তারা কমিউনিস্টের পরে একটা শত্রু বানাইলো, সেই হলো মুসলিম। কাজেই এখানে আফগানিস্তানে আমরা দেখেছি। কাজেই আবার মধ্যযুগে ধর্মযুদ্ধ নিয়ে হানাহানি কত শতাব্দী চলবে সেটা আমরা দেখতে চাই না। তবে এটা ঠিক, মানুষ এখন অনেক সচেতন হয়েছে। ওয়াকার কেন, আরো অন্যান্য যারা নাকি চুরি করেছে, মিলিয়ন মিলিয়ন ডলার খেয়েছে, সর্বশেষ $29 মিলিয়ন যে পেয়েছে। আজকে আমি আশা করবো জ্যাকব মিল্টন উনি বলবেন যে গত সপ্তাহে বলছেন যে বাংলাদেশ থেকে মানা করছিল, এটা নিয়ে একটু যদি আমাদের আলোকপাত করেন যে বাংলাদেশের সেনাপতিও কি $29 মিলিয়ন থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য কত টাকা পেয়েছেন। তবে এটা সত্য যে আজকে আমাদের ভারতবর্ষের যে বিশেষ করে আমাদের প্রতিবেশী যেসব স্টেটস গুলো আছে, পশ্চিম বাংলা, ত্রিপুরা, তারাও বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ করছে, তারাও দিল্লির নিপীড়ন সহ্য করবে না। ধন্যবাদ।
ওকে, ডক্টর নওশাদ আলী, আমি আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি। মামুন ভাই কথাটা কিন্তু ইলজিক্যাল না। জনগণের বুকে গুলি, এত মানুষকে মারা, সেনাবাহিনী এত মানুষকে মেরে তারপরে হাসিনাকে ক্ষমতায় রাখতো, এটা নিয়ে উনি বলেছেন সেনাবাহিনী রিভোল্ট করতো, কারণ সেনাবাহিনীর লোয়ার র্যাঙ্কের যারা আছে, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, এরা হয়তো মেনে নিত না যে না, জনগণের বুকে গুলি চালাবো না। কিন্তু একটা কথা আপনাকে বলি, গত 17 বছর ডিজিএফআই হেডকোয়ার্টারে র বসিয়ে, সুপ্রিম কোর্টে র বসিয়ে, হাইকোর্টে র বসিয়ে, ক্যান্টনমেন্টের ওয়াকারের অফিসের পাশে র বসিয়ে যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, ক্যান্টনমেন্টে একজন অফিসার স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। যে কোনো একজন লেফটেন্যান্ট জেনারেল আমাকে বলেছে, ভাই অফিসে যাই, আতঙ্কে থাকি, কারণ আমার কানের পাশে লোকজন দাঁড়িয়ে আছে। ভারতীয়রা না, ভারতের নিযুক্ত বাংলাদেশি কুত্তার বাচ্চা বেতন নিয়ে, রয়ের বেতন নিয়ে ওখানে দাঁড়াই আছে। একজন লেফটেন্যান্ট জেনারেল কি সিদ্ধান্ত নেয়? তো বাংলাদেশের যদি অবস্থা ওই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, আপনি কি জানেন একটা কোয়ার্টার গার্ডে একজন সুবেদার মেজর ডিউটি করতে ভয় পাইতো এই চিন্তা করে যে রয়ের লোকজনরা তার চারপাশে আছে। এখন আমার কেন যেন মনে হয় কাশ্মীরের মতো গণহত্যা চালিয়ে, কেন যেন মনে হয় গুজরাটের মতো গণহত্যা চালিয়ে হাসিনাকে তারপরেও ক্ষমতায় রাখতো ওয়াকার। এটা আমি বিশ্বাস করি। কিন্তু আর্মিকে তো সন্তুষ্ট রাখতে হবে। ওই গণহত্যা চালাতে গেলে আর্মিকে সন্তুষ্ট রাখতে হবে কিভাবে? পয়সা দিয়ে। এই পয়সাটা কোথা থেকে আসছিল? জাতিসংঘ থেকে। এবং জাতিসংঘ মাঠে হাড়ি ভেঙে দিয়েছে, বলছে আমি তোমাকে ধমক দিয়েছিলাম, এই জন্য তুমি ভালো হয়েছো। এখন আপনি মামুন ভাইয়ের কথাটাকে এবং আমার কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, ডক্টর এস এম নওশাদ আলী? জি, না, আপনাদের দুজনের কথাই সঠিক, দুজনের কথাই তথ্যবহুল, এবং আপনাদের কথার সাথে আমি একমত। এটার সাথে আমি কিছুটা জিনিস যোগ করতে চাই, কারণ আপনারা তো ওই সময় বাংলাদেশে ছিলেন না, আমরা তো বাংলাদেশে ছিলাম, আমরা দেখেছি জিনিসটা। কারণ ওই সময় রাস্তার মধ্যে যে পরিমাণ মানুষ ছিল, হাসিনা যদি তাদেরকে বলতো যে তোমরা এদের উপর গুলি চালাও, কয়জনকে মারা হইতো, মারতে পারতো। ধরেন ওই সময় রাস্তার মধ্যে ছিল 20 লক্ষ মানুষ, মারলে না হয় আপনার কতজন মারতো? 10,000 মারতো, 20,000 মারতো। কিন্তু বাকি যে 19 লক্ষ 80,000 লোক ছিল, এই লোকগুলো তো তারা যদি ঢুকে যেত ক্যান্টনমেন্টে, তাহলে তো পুরো ম্যাসাকার হয়ে যেত, এদেরকে পুরো পিষে মারতো ওই অবস্থায়। এবং এইভাবে মানে কোনো মানে কমান্ডিং অফিসারই আসলে এটা চাইবে না যে এইভাবে কোনো অ্যাকশনে যেতে। আপনি ওই যেটা দেখেন না যে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে দেখাচ্ছিল যে একটাতে মারি একটাই মরে, বাকিটি থাকে, বাকিটি যায় না। তার মানে কি? তার মানে হচ্ছে যাকে মারা হচ্ছে বা যে যায়, বাকিরা কিন্তু ওই জায়গাতেই রয়ে গেছে, তারা কিন্তু পালাচ্ছে না, তারা কিন্তু সাহসের সাথে ওই জায়গার মধ্যে তারা অবস্থান করছে। কারণ তারা মনে করছে তাদের ভিতরে ওই সাহসটা ঢুকে গেছে, মারলে কয়জনকে মারবে, যে কজন মারবে ওই কজন মারা গেছে। আমরা তো যারা বেঁচে থাকবো তারা তো আমরা প্রোটেস্ট করবো, তারা তো আমরা লড়াই চালিয়ে যাবো। তাদের ভিতরে ওই সাহসটা চলে এসেছিল এবং ওই সময় সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছিল এবং সকলেই এখানে তাদেরকে সাপোর্ট দিয়েছিল। যারা পেরেছে তারা ফিজিক্যাল সাপোর্ট দিয়েছে, যারা পেরেছে তারা মানে মোরাল সাপোর্ট দিয়েছে। দেখা গেছে যে এক মা তার বাচ্চাকে নিয়ে রাস্তায় নেমে গেছে যে এই দেশকে করতে হবে, ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। এরকম বহু মানুষই কিন্তু ওই সময় রাস্তায় নেমে গেছিল এবং এই যে ঐক্যটা, সেই ঐক্যর কারণেই কিন্তু আসলে তারা ভয় পেয়েছে। আর জাতিসংঘের সেটা তো একটা মানে অ্যাডেড হিসেবে যোগ করেছিল যে জাতিসংঘ যদি তাদেরকে ধমক নাও দিত, ওই সময় মানুষ যেভাবে রাস্তায় ছিল তাদের পক্ষে আসলে এটা সম্ভব ছিল না এটা কন্ট্রোল করা। তাদের নিজেদের স্বার্থেই আসলে তারা জনগণের মানে জনসমর্থনটা তারা সরকার থেকে উঠিয়ে জনগণের দিকে দিয়েছিল আর কি। কারণ যারা ভালো করেই জানে যে জনগণ যদি খেপে যায় এটা তো বিশাল বড় একটা ম্যাসাকার হয়ে যাবে, তখন পুরো ক্যান্টনমেন্ট পুরো ধ্বংস হয়ে যেত, মানে ধ্বংসস্তূপ হয়ে যেত। আমি আপনার সাথে একমত। এবার আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, হাসিনা নিজে, আপনি অনেকগুলো অডিও ভিডিও লিক হয়েছে, সেখানে হাসিনা বলেছে আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি ওপেন ফায়ার করার জন্য, যারা আসবে তাদেরকে জাস্ট গুলি করে দাও, তাদের উপরে মেরে ফেলো। আমি আপনার সাথে একমত। 20 লক্ষ মানুষের ভিতরে 20 লক্ষ মানুষকে তো আর ম্যাসাকার করতো না কেউ, সত্যি কথা। কিন্তু পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াতো, আমি আপনাদের দুইজনের সাথে একমত। কিন্তু আমার কথাটা হচ্ছে, এটা করা যদি সম্ভব নাও হতো, গত আগস্টের 5 তারিখ থেকে আজ অবধি, আমাদের আজকের পয়েন্টটা কি, আগস্টের 5 তারিখ থেকে আজ অবধি ওয়াকারকে যেভাবে গ্লোরিফাই করা হয়েছে, যে ওয়াকার একেবারে জনগণের জন্য গুলি করে নাই,
ওয়াকার্স ইমানদার মানুষ, সে নামাজে ইমামতি করে, সে জনগণের জন্য দুর্বল, জনগণের সেবায় নিয়োজিত, এই যেভাবে তাকে পোর্ট্রেট করা হয়েছে, এটা কি সে ভণ্ডামি না আপনার মনে হয়? মানে কে পারতো আর কে পারতো না এটা আলাদা ব্যাপার, কিন্তু আজকের ওয়াকার হয়তো জনগণকে গুলি চালাতে পারতো না, মারতো না, কিন্তু ওয়াকার দুইটা কারণে ভয় পেয়েছে। এক কারণ ছিল যে সেনাবাহিনীর কাছে থেকে মুখ থেকে যদি আমি পয়সাটা বন্ধ করে দেই, জাতিসংঘের পয়সাটা, একদিকে পয়সা বন্ধ আর একদিকে বলবো জনগণরে মারো, এই দুইটা সম্ভব না, একত্রে দুইটা সম্ভব না। তাইলে ওয়াকার যে ভালো মানুষ না, এর চেয়ে আর বড় প্রমাণ লাগে যে সে অবস্থা খারাপ দেখে মাথায় টুপি দিছে, আর অবস্থা ভালো দেখলে পুটকিতে আঙ্গুল দিত। টোটাল সাবজেক্টটা কি? এটাকে অনেকটা ওই যে ফেরাউনের অবস্থার মতো বলা যায়, যখন ওই যে মুসা নবীকে যখন তারা করলো, তারা করার পরে যখন সে ওই মুসা নবী যখন পার হয়ে গেল আর সমুদ্রের চারপাশ থেকে যখন আপনার পানি আসা শুরু করলো, তখন সে বলছিল যে আমি ঈমান আনলাম। হ্যাঁ, তখন আল্লাহ বললো যে না, তোমার এখন আর ঈমান নিয়ে আনলে আর কোনো কাজ হবে না, তোমার মরতে হবে এবং তোমার লাশটা আমি প্রিজার্ভ করে রাখবো। ওয়াকার অবস্থা অনেকটা এরকম ছিল আর কি, যে বাঁচতে গিয়ে সে অনেকটা মানে জনগণের পক্ষে সে চলে গেছে, এবং এটাকে কিছু মিডিয়া গ্লোরিফাই করেছিল ওই সময়, যারা বুঝে নাই বিষয়টা অথবা যারা ইন্টেনশনালি তারা এখানে তাকে ফ্যাব্রিকেটেড করেছে বা ইয়ে করেছে। এবং এখন তো বোঝাই যাচ্ছে জাতিসংঘের বিষয় যে রিপোর্টটা দিয়েছে সেটা থেকে তো বোঝাই যাচ্ছে যে এটা আসলে মানে সেরকম ছিল না। আর তাছাড়া কিছুদিন আগে যে রাওয়াক ভাবে উনি যে বক্তব্যটা দিয়েছেন, আপনি দেখেন যে ডক্টর ইউনূস বাংলাদেশের মানে প্রধান উপদেষ্টা, ওনার যে পদ, ওনার পদ তো অবশ্যই সেনা প্রধানের উপরে। তো দেখা গেছে যে ওয়াকার সাহেব ওনার বক্তব্যের মধ্যে বারবার শুধুমাত্র ডক্টর ইউনূস ডক্টর নাম ধরে বলেছে, মাননীয় প্রধান উপদেষ্টা কথাটা উনি বলেন, অথচ প্রোটোকল অনুযায়ী উনি কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা বলতে বাধ্য, কিন্তু উনি সেটা বলেন না। এটা কিন্তু এক ধরনের উদ্যোক্ত, এবং এটা কিন্তু মানে কি বলা যায়, এটা মানে অশিষ্টাচার। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বলতেই পারি এটা সেনাবাহিনী শৃঙ্খলার পরিপন্থী। হ্যাঁ, সেটা বলা যায়, সেটাও বলা যায়, কারণ আপনি আপনার সুপিরিয়র কমান্ডকে আপনাকে সম্মান দিতেই হবে, এটা আপনার পার্ট অফ ডিউটি। আপনি যখন সেটা না করবেন তার মানে তো বুঝেই যাচ্ছে আপনার আনুগত্যটা কোন জায়গায়। ওকে, কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি, কারা